আন্দোলনের সহযোদ্ধা এভাবে পরপর চলে যাবেন, এটা আমরা সত্যি ভাবিনি এবং মেনে নিতেও পারছি না, কিন্তু করতেই হবে। এদের কথা মনে রাখার জন্যই করতে হবে। কুণাল মনসুরদি কে এখন অনেকেই চেনেন না, অবশ্য যারা এসছেন তারা অনেকেই আগেকারই আন্দোলন থেকে এসছেন, কিন্তু এখন যারা আছেন অনেকেই চেনেন না। কিন্তু কুণালদা যেভাবে আমাদের এপিডিআরের শুধু নয়, যে কেউ গণতান্ত্রিক আন্দোলনের সূত্রে যে কেউ তার কাছে এসেছে আইনি সহায়তার জন্য, আন্দোলনের সূত্রেও শুধু নয়, যে কেউ তার কাছে এসেছে নির্যাতিত হয়ে, বঞ্চিত হয়ে, কোনোভাবে রাষ্ট্রীয় বা কোনো রকম শক্তির শিকার হয়ে, কুণালদা সবসময় হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের দিকে। কুণালদার কথাই প্রথমে বলছি এই জন্য। আর একটা কথা মনে হচ্ছে এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে, সেটাও বলছি যে কুণালদার কাছে আলিপুরে গেলে সবসময় যে আমরা যেতাম তাও নয়, যাদের প্রয়োজন, যাদের মামলা, তারা যেহেতু অনেক দূর থেকে হয়তো এসেছে, হয়তো পরে গেছি, তাদের হয়তো বলেছি যে সারাদিন খাওয়া হয়েছে কিনা, হ্যাঁ খেয়ে নিয়েছি মানে ওই একটা ওখানে ভাতের হোটেল আলিপুর কোর্টের ভেতরে, সেখানে বলাই ছিল যে এরকম এদের খাইয়ে দেওয়া, এবং সেটা কুণালদার অ্যাকাউন্টে। মানে এরকম আইনজীবী আমরা খুব কম পেয়েছি আলিপুরে। আমাদের খুব সৌভাগ্য যে অসিতদাকে পেয়েছিলাম, ঠকাদা অসিত গাঙ্গুলি, এবং তারপরে কুণালদা, আমরা পরপর এদের পেয়েছি। এবং তার জন্য কিন্তু আমাদের আন্দোলন খুবই শক্তিশালী হতে পেরেছিল। আমরা এপিডিআর গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি যে ধরনের কাজ করেছি, এবং শুধু আমাদের সমিতি নয়, আরেকটি সমিতি যেটার এই দেবাশিস আইচ, আমরা বাচ্চু বলে যাকে ডাকি, সেই বাচ্চু যার পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ছিল অনেকদিন, পিইউসিএল, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, সেই পিইউসিএল এরও কর্মীরা এবং তারা যাদের কেস নিয়ে এসেছে, বিশেষ করে পিইউসিএল কাজ করত একটা সময় সীমান্ত এলাকাগুলোতে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পিইউসিএল অনেক কাজ করেছে, বাচ্চু নিজে কাজ করেছে। এবং সেই সময় কিন্তু ওই কুণালদার সহায়তা সবসময়ই তারা পেয়েছে, শুধু এপিডিআর নয়, ওরাও পেয়েছে, বাচ্চুও পেয়েছে। এবং বাচ্চু আমাদের আরেকটা খুব বিখ্যাত মামলায় কো-পিটিশনার ছিল আমাদের সঙ্গে পিইউসিএল এর তরফ থেকে, সেটা হচ্ছে ওই বন্দীদের জেলের মামলা, যেটাকে আমরা বলি বন্দীদের অধিকার। জেলের ভেতরে একটা মানুষ আছে, তার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে সংরক্ষণ করার জন্য যে আমাদের আইনি লড়াই ছিল, আদালতের বাইরেও ছিল, আমাদের আন্দোলনের সূত্রেই আদালতে আমরা গিয়েছিলাম, যার সূত্রে বিখ্যাত সেই দিলীপ ঘোষের যে জাজমেন্ট, সেটা আমরা পেয়েছিলাম। বহুদিন ধরে তার সাহায্য আমরা নিয়েছি। মানে আমরা একটা সময় পুলিশের সামনে, রাষ্ট্রের সামনে আমরা চ্যালেঞ্জ দাঁড় করিয়ে দিয়েছিলাম এই মামলার সূত্রে পাওয়া এই দিলীপ ঘোষের জাজমেন্ট এবং তারপর সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে। এখন অবশ্য সেটা অনেকটাই আবার দুর্বল হয়ে গেছে। আমরা আবার এই কুণালদা এবং বাচ্চুর কথা মনে রেখে সেই লড়াইকে শক্তিশালী করতে চাই বলেই আজকে আমরা স্মরণ করছি তাদের। আজকে প্রথমে আমরা ভেবেছিলাম
যে একজনকে আমাদের মধ্যে পাবো যিনি কুণালদার একদম অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন। তিনি জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন, কিন্তু তিনি আমার ব্যক্তিগত তিনি বন্ধু, তাকে আমি বন্ধু হিসেবেই জানি। শৈলেন্দ্র প্রসাদ তালুকদার, জাস্টিস এসপি তালুকদার, তিনিও আমাদের মানে ওই পজিশনে থেকে আমাদের আন্দোলনের সঙ্গে যে কিভাবে থেকেছেন এটা আজকের দিনে বোঝানো যাবে না। এবং শৈলেন্দ্র নিজে জাস্টিস অ্যান্ড দ্য পিপল বলে একটা ইংরেজি পত্রিকা বার করেছিলেন, যাতে আমিও শৈলেন্দ্রার সঙ্গে ছিলাম। সেই পত্রিকার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সর্বভারতীয় ক্ষেত্রে, সর্বভারতীয় কেন আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতীয় এই বিচার ব্যবস্থার যে বিভিন্ন দিকগুলো তুলে ধরার, বিভিন্ন মামলা খবর তুলে ধরার, এইগুলো আমরা জনগণের জন্যে বিচারালয়ের জন্যে জনগণ নয়, এই দর্শনটা তার মধ্যে থেকে আমরা তুলে ধরতে চেষ্টা করছি। তো শৈলেন্দ্র এবং কুণালদা একদম মানে আলাদা করা যেত না এরকম বন্ধু ছিলেন। আমরা ভেবেছিলাম শৈলেন্দ্রকে দিয়ে আজকে শুরু করবো, শৈলেন্দ্রকে আমাদের মধ্যে আজকে পাবো, কিন্তু শৈলেন্দ্র খুবই অসুস্থ হয়ে পড়েছেন। শৈলেন্দ্রার ছেলে শান্তনু আছে, শৈলেন্দ্র আমাকে বলে দিয়েছেন। আমি একটু শান্তনুকে দিয়েই শুরু করবো। ছোটবেলায় জানি, কিন্তু যতটুকু। নমস্কার, আমি শান্তনু তালুকদার। আমি কুণাল কাকুকে দেখছি অনেক বছর আগে, মানে ইট ওয়াজ বের 1999, 2000, early 2000। কিন্তু কুণাল কাকুর গল্প এবং সেই সময়কার গল্প, মানে যে সময় মুভমেন্টগুলো হয়েছিল, যারা পার্টিসিপেট করেছে, সেটা ছোটবেলা থেকে শিখে এসেছি। পরবর্তীকালে যখন আমি প্রেসিডেন্সি কলেজে পড়ি, তখন অন্য অনেক সূত্রে কুণাল কাকুর কথা আমি শুনেছি। কুণাল কাকুকে আমি দেখেছি ইভেন লতে ঢোকার পরে, আমি না করতে লতে ঢোকার পরও আমি আলিপুর কোর্টে এবং হাইকোর্টে কুণাল কাকুর কাজ নিয়ে, যেহেতু আমিও ইন্টারেস্টেড ছিলাম এপিডিআরের ব্যাপারে, কুণাল কাকুর কাজ নিয়ে অনেক কিছুই শুনেছি। আমি খবরটা পাই বাবার থেকে। বাবা আসতে পারেনি আজকে, বাবা মানে এক্সট্রিমলি আনফর্চুনেট যে আসতে পারেনি। আমার পক্ষে কুণাল কাকুর সম্বন্ধে ইনসিডেন্স বলা খুব ডিফিকাল্ট, কিন্তু ইন্সপিরেশন বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ডেফিনেটলি কুণাল কাকু আমাদের মধ্যে দিয়ে গেছে। সেটা আমি নিজের জন্য বলবো না, আমার প্রচুর বন্ধু প্রেসিডেন্সি কলেজে বা সেই সময়কার আমাদের বন্ধু সার্কেল যারা মোটামুটি মুভমেন্টের মধ্যে ছিল, কিন্তু কুণাল কাকু একটা ইন্সপিরেশন হয়ে গেছে এবং সেটা থাকবে। একটু বাচ্চুর সম্পর্কে একটুখানি ওদের সেভাবেই বলো। প্রমোদ বলবে, তুমি ও আমাদের পুরোনো বন্ধু। বারবার একই ধরনের কথা বলা, এই কথা আমি জানি ও পিএসিএল এর দীর্ঘদিন ছিল, ফিনান্সিয়াল হিসেবে ছিল, তার আগেও বিশ্বাস করে যে রাজনৈতিক জীবন শুরু করেছিল। সেই সূত্রে আস্তে আস্তে ওর এই রাজনৈতিক পরিবর্তন অনেক বড় হয়েছে এবং সেটা এই জায়গায় গিয়ে পৌঁছেছিল যে অনেকটাই কি বলবো, যে ঘরে থাকার ব্যাপারটাও তো অনেক ছিল না, কারণ ও লেখা করেনি, একা ছিল। অনেকটা সময় রাজনৈতিক জীবনের মধ্যে নিয়ে কাটিয়েছিল। বিশেষ করে কলেজ লাইফের পরে ইউসিএলে যখন জড়িয়ে পড়েছিল, বন্দিমুক্তি আন্দোলন, তারপরে যেটা বললেন পিটিশনের জেরও ছিল, আর তারপরে যে কোনো কারণেই হোক রাজনৈতিক জীবন থেকে ও সরে এসে ওর একটা সাংবাদিকতা লেখালেখির জগতে
এবং সেই সাংবাদিক জীবনটাও খুব দীর্ঘস্থায়ী হয়নি, বিশেষ করে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া যেখানেই ছিল খুব দীর্ঘস্থায়ী হয়নি। সেখান থেকে প্যারালালিও অন্য পরিমণ্ডলে যেটা চলে এসেছে, যেখানে নিজে কাজ করতে পারে। বিশেষ করে ওর কাজ লেখালেখি যেটা ছিল সীমান্তবর্তী অঞ্চলে, যেটা বললেন, বা পৃথিবীর যে সমস্ত মানুষের মধ্যে রায়টের সময় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায় দাঙ্গায়, সেই সব নিয়ে যে রিপোর্টার তৈরি করা, সেই সব তৈরি করতে করতে ও কাঁকড়ার দাঙ্গা যেটা নিয়ে ওর ভবননামা বলে একটি বই আছে। যাই হোক, এই পরিমণ্ডল থেকে ও পরবর্তীকালে যেটা এসেছিল, যেটাও প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক তথাকথিত মিডিয়াগুলো যে বলার কথাগুলো যেগুলো বলতে পারছিল না, সেইগুলো এসে একটু ছোট পরিমণ্ডলে হলেও গ্রাউন্ড ছিল। আমি শেষ পর্যন্ত জানতাম ওই ছোট কাগজ চিন্তাঘাতি বা শেষ কয়েক বছর গ্রাউন্ড ছিল সঙ্গে আরো ভালো বলতে পারবে, ওদের সঙ্গে বেশ কিছুদিন কয়েক বছর খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং বেশ তথ্যমূলক কিছু লেখা লিখেছে। সেগুলো কিছু কিছু আমার তো প্রফেশনালি আমি একদমই ভিন্ন জায়গায় ছিলাম বলে আমার সবসময় এই খোঁজখবরগুলো রাখা হতো না। আমার পরেই ভিতরে আমার তবুও মাঝে মাঝে ওর লেখা কিছু কিছু পড়েছি। পরবর্তীকালে এখন হঠাৎ এই চলে যাওয়াটা আমাদের পক্ষে এতই পরের ভাই বুঝতে পারছি, এখন ওর লেখালেখি পড়তে গিয়ে আমি ভাবছি যে যেহেতু আমি নিজে এখন করি না, সেই হেতু বেকার জীবন, রিটায়ার্ড লাইফ, বলে তো ওর এই পুরোনো লেখা পড়তে পড়তে বা দেখতে ওইগুলো আরো সংগ্রহ করার চেষ্টা করছি। পড়তে গিয়ে বুঝতে পারছিলাম যে আসলে একটা সময় আমরা হয়তো এরকম ভাবি যে অনেকের মানুষ দাঁড়িয়ে আছে, সেইটা আসলে কি মানে কি কাজ যেটা করছিল, যেটা আমি আমার জীবনে করে দিতে পারছি, সেইটা আমার ভাইকে নিয়ে এখন আমরা গর্বের জায়গাটা অনেক বেশি। আর এছাড়া এই মুহূর্তে আমার অন্য কিছু বলার নেই। আর ওনার মুর্শিদে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, এবং তারপরে পুরো করার পরে বন্ধুবান্ধব সূত্রেও জেনেছি। ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং ওনার ভাইয়ের প্রতি আর কি বলবো, স্নেহটুকু রইল। আমরা কবির যে জায়গায় আমাদের নিয়ে গেল, বাচ্চুর ওই লেখার কথা, বাচ্চুর আন্দোলনের কর্মী বাচ্চু, নেতা বাচ্চু, সাংবাদিক বাচ্চু, এছাড়াও বাচ্চুর একটা বড় পরিচয় ছিল কবি। কবি শুধু নয়, কবিতা লিখেছে, গদ্য লিখেছে, অত্যন্ত আমাদের কাছে সেগুলো আমাদের মন ছুঁয়ে গেছে। একটু সংগীতকে বলবো, যদি বাচ্চু দু একটা লেখা আমাদের পড়ে শোনায়, আমরা বুঝতে পারবো তাহলে বাচ্চু। একটা কবিতার বই রয়েছে আমার কাছে, সেখান থেকে আমাকে জাগিয়ে রাখে, সেখান থেকে দু একটা প্রথম কবিতাটা ছিল দীপাবলি। দিন খুন করি প্রতিদিন, প্রতি রাতে আমি শ্মশান বন্ধুতা পুরোটি, আমি মুখাগ্নি অধিকারী, জ্বালাই দিনের চিতা। দিন পুড়ে গেলে আততাই অন্ধকারে মুখ থাকি, চিতাভস্য ভাষায় মধ্যে। প্রতিদিন দিন খুন করি, প্রতি রাতে দীপাবলি চিতার আগুনে। অনভিশাপ।
পেছনে ফেরার সেতু কবে গেছে পুড়ে, ওই নদী থাকি রোদ্দুর, সংসার শূন্যতে প্রান্তরে চরণীতে তীর, বুকের লেফাফায় পিঠ পাণ্ডুলিপি, আর কোনো বৃত্ত নেই, আর কোনো বেশাতো না। পড়শির ঈর্ষা দেশে তবু আজ কাঁটাতার বেড়া, কমান্ডো রাত তেরে দিন, নিরস্ত্র কবির জন্য এ বড় দেশে আয়োজন। 1401 মুঠোর ফাঁক দিয়ে গলে যাচ্ছে প্রথম বৈশাখ। এই সেদিনও বিচারপূর্ত হত্যার বিরুদ্ধে কলাম লিখেছি, সই সংগ্রহ, প্রতিবাদপত্র, আরো কতটি। এখন বিচারকের আসনে হত্যা না ধারণ, ধারণ কিংবা হত্যা, বাদী আছে বিবাদী নেই, রায় লিপিবদ্ধ হলো। মৃত্যু বিষয়ক আর কোনো কলাম নেই। কবিতাটার নাম না। তির্যক রেখাচিত্রে অনিয়মিত স্পন্দনের ছবি, সময় ছিল কি অবশেষে, দূর থেকে দূরাগত স্বরে পথের ওপার থেকে ডাকলো কি কেউ ছুটি ছুটি এই অসময়, যাও বলো তাকে এমন শূন্য হাতে যাব না এখন। বইটির শেষ কবিতাটি ছিল রাত্রিকাল। যখন স্কুলের ঘন্টা আছড়ে পড়ে, দুহাতে মুখ থাকে, শুয়ে থাকে সকাল, সেই দিনক্ষরের কথা। যখন তখন সত্য শুধু তুচ্ছ এই অতল রাত্রিখান, সেই প্রণয়ের কথা। যখন দিন ঘুম ভেঙে উঠে আসে মেয়ে, অপলক বাক্য করা মুখ, সেই দামামার কথা। যখন আকাশ আকাশ পিছুরা ছিঁড়ে খুঁড়ে খায় সদর দরজা, সেই ঘরে না ফেরার কথা। তবু বাকি রয়ে গেল আজ মননের কথা। আমরা বাচ্চুর দাদার কথা শুনলাম, খুবই কষ্টের সঙ্গেই বলেছেন। কুণালদার বাড়ি থেকে কুণালদার মেয়ে, কুণালদার সহযোগিতা, আমরা বাড়ির লোকেদেরও সহযোগিতা বলছি, কারণ এতদিন নইলে লড়াইটা চালানো যেত না। তারা যদি তাদের দিক থেকে কুণালদার কথা একটু আমাদের বলেন, কে বলছেন বাড়ি আপনারা যেরকম ভাবে বাবাকে ছিলেন, আমি তো সেরকম ভাবে চিনি না। বাবাকে চিনি আমার বাবা হিসেবে। ছোটবেলা থেকে বাবাকে ভীষণ শক্ত মানুষ হিসেবে জানতাম, খুব স্ট্রিক্ট ছিলেন। ট্রেডিশনাল অর্থে নয়, কিন্তু যেটা বাবার চেষ্টা করতেন আমার মধ্যে, আমাকে সবসময় বলতেন, বাবা তোকে তো আর কিছু দিয়ে যাবো না, আমার মাথাটা দিয়ে যাবো, আমার চিন্তা ভাবনা দিয়ে যাবো। এই চিন্তার মধ্যে দিয়ে, এই ভ্রমণের মধ্যে দিয়ে, এই অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমি আমাকে তোর মুখে রেখে দিয়ে যাবো। সেই তখন অত ছোটবেলায় অত গভীর কথা বুঝতে পারতাম না। যত বড় হয়েছি তত বুঝেছি যে বাবা কিরকম ভাবে একটা মানুষ তৈরি করে। ছোটবেলায় ভাবতাম যে বাবা এরকম এত সাঁতার কাটতে বলছে, দৌড়তে বলছে, পড়াশোনা করতে যে খুব বলছে তা নয়, কিন্তু এই যে মানুষ হয়ে ওঠা, এই যে নিজের পায়ে দাঁড়াতে শেখা, এইটা যে কিরকম ভাবে বাবা ছোটবেলা থেকে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, সেটা বাবার ভেতরে সবসময় না একজন শিক্ষক ছিল, শিক্ষক
মানে যে শুধু প্রথাগত অর্থে শিক্ষা দেওয়া সেটা নয়, মানুষ তৈরি করার শিক্ষা দেওয়া। এই কিছুদিন আগে অবধি, যতদিন না একেবারে পেরেছেন, শিশুদের, আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের পড়িয়েছেন, এবং সেই পড়ানোর জন্য বাবার যে তাগিদটা ছিল, পড়ার জন্য হয়তো বাচ্চাদের অতটা তাগিদ ছিল না। আমি বলার চেষ্টা করছি যে এত প্যাশনেট ছিল বাবার এই বাচ্চাদের পড়ানো, বাচ্চাদেরকে নিয়ে স্পোর্টস করানো, এই সমস্ত। এটুকুই বলার যে বাবা ভাবতেন আছেন, আর এই সব বাচ্চাগুলোর মধ্যে দিয়ে যেসব বাচ্চাদের কাছে বাবা ভীষণ কাছে, তাদের মধ্যে দিয়ে বাবা থাকতেন। এই যে উনি উল্লেখ করলেন যে একজন মানুষ গড়ার কারিগর হিসেবে কুণালদা, এটা কুণালদা মন এবং শরীর দুটো দিক থেকে কিন্তু এই সাঁতার কাটার ইত্যাদি কথা এই সমস্ত বাচ্চাদের করছে। কুণালদা কিন্তু নিজে মার্শাল আর্টসে খুব দক্ষ ছিলেন এবং চর্চা করতেন। আমি শৈলেন্দা এবং কুণালদার কথা বললাম, আরেকজন ছিলেন, তিনজন অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। তোতোদা, আমার মাস্টার মশাই, রণজয় কার্লেকার, অনেকদিন আগে 83 সালে মারা গেছে। এরা তিনজনে একই লোক ছিলেন আসলে। বলতাম তোতোদা যখন চলে গেল, একটা অস্বাভাবিক কাণ্ড হয়েছিল। সেটা হচ্ছে ওই কতগুলো জর্ডানিয়ান ছেলে আমাদের এই জাদুঘরে পড়তো, নূর মনে আছে? হ্যাঁ, মানে ও 10 ওই ওদের নিয়ে কুণালদা এরা একটা ওই মানে শেষ বিদায় মার্শাল আর্টে জানালো তোতোদাকে। সেটা মানে আমাদের সবাইকে মানে একদম নড়িয়ে দিয়েছে, চিন্তা করা যায় না। মানে ওদের ওই একজন লিটারালি সহযোদ্ধাকে ওরা বিদায় জানাচ্ছে, এবং সেটা ওই ওদের ওই আর্ট দিয়ে, মার্শাল আর্ট। মানে সেটা যে কোনো ওই এখন কেউ মারা গেলে গান স্যালুট হয়, তার থেকে অনেক বেশি হৃদয়স্পর্শী একটা ব্যাপার, নিরস্ত্র একটা সামরিক বিদ্যা, সামরিক মাত্র। এটা মনে করলাম। তো একটু অনেক দূরে চলে যাই। ইকবাল এসেছে, ইকবাল অনেক দূর থেকে ওরা এসেছে। কয়েকজন বাসমতি থেকে কুণালদাকে একসময় ওরা পেয়েছে আইনজীবী হিসেবে, কিন্তু হয়ে গেছে বন্ধু আমারই মতো। তোমরা একটু যদি কুণালদার সম্পর্কে বলো। সঙ্গে আমার খুব বেশি মানে সময় দিয়ে বসা, ঘুরে বেড়ানো সেটা হয়ে ওঠেনি। কিন্তু যখন সুন্দরবনে 2009-এ ভয়ঙ্কর আয়লা সমস্ত সুন্দরবন বিধ্বস্ত করে দিয়েছিল, সে সময় আমরা সুন্দরবনের মানুষের জন্য কিছু কাজ করার চেষ্টা করেছিলাম। তো সেই কাজে কুণালদার সহযোগিতা ছিল। আর এই কাজ করতে গিয়ে নানাভাবে আমাদের নানা অসুবিধা হয়েছিল। তো সেক্ষেত্রে একবার আমি ওই একদিন আয়লার 1 মাস পরে নদীবাঁধ ভেঙে
সেদিন ঝড় ঝঞ্ঝা কিছুই ছিল না, কিন্তু নদী বাঁধ ভেঙে আবার 3টে গ্রাম ভেসে যায়। তো সেদিন কিছু মানুষজন বিডিও অফিসে আসে তাদের কথা বলতে, যে 1 মাস আগে ভেসে গেছে, তারা এখনো আশ্রয়টুকু তৈরি করতে পারল না, আজকে আবার 3টে গ্রাম ভেসে গেল। সেই নদীবাঁধ শক্তপোক্ত করে বাঁধার যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা একটু যুক্ত হয়েছিলাম। তো সেই আন্দোলনে কোনোভাবে ফেসে গিয়ে আমার ঠিকানা হয়েছিল কয়েকদিনের জন্য আলিপুরে সেন্ট্রাল। সে সময় আমি কুণালদাকে যেভাবে পাশে পেয়েছি, বিশেষ করে নীলাঞ্জনদার সূত্রেই আলাপ, এবং তারপরে অনেকবার এসেছি। তখন টিকাদিদিও ছিলেন, ওনাদের সহযোগিতায় আমি ওর কিছুতেই, আমি ইন্টারাপ্ট করছি, ওর কয়েকদিন বলছে বেশ কিছুদিন বেল হচ্ছিল না। কুণালদা একটা অসাধারণ আর্গুমেন্ট করে, মানে লোয়ার কোর্টে এই ধরনের আর্গুমেন্ট, এটাও কিন্তু এই কথাটা এবং কুণালদাকে দেখেছি, মানে হয় না। আমরা অরুণ প্রকাশের থেকে পেয়েছি কোর্টে, কিন্তু মানে প্রশান্ত ভূষণকে পেয়েছি সুপ্রিম কোর্টে, কিন্তু এই মুরলীধরকে পেয়েছি, কিন্তু এই লোয়ার কোর্টে এই ধরনের আর্গুমেন্ট কিন্তু হয় না। কিন্তু মানে সেই দিন ও বেল পেল তো আমি যেদিন বেল পেলাম, সেদিন নীলাঞ্জনদা ছিলেন, আর তিনি ছিলেন পিছনে দাঁড়িয়ে, আমাকে পিঠে হাত দিয়ে বললেন, যা চলে যা, কাজ কর, সময় সুযোগ পেলে আসিস। তো মাঝে মাঝে ওনার কাছে আসতাম। তো নিঃসন্দেহে আমরা সেই দিনগুলোর কথা ভুলতে পারি না। আর আজকে এখানে এসে আমি খুব, মানে যত বলছি তত কষ্ট হচ্ছে। মানে শুধু এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নয়, মনে মনে শুধু ভাবছি যে মানুষ কখনো বিপদে পড়লে আবার একজন কুণালদাকে পাবো। তো কুণালদার প্রতি এবং বাচ্চাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান। বাচ্চুর আজীবন বন্ধু এখানে আছে প্রমোদ, একদম আজীবন শেষ পর্যন্ত। তোমার আজীবন নয়, ঠিক তোমার আজীবন। প্রমোদকে বলছি বাচ্চুর কথা বলতে, তারপর নন্দিনীকেও বলবো। তখন টাকা কম হতো, কথা কম হতো, বাচ্চারা তখন অনেকটাই মিশিয়ে ছেড়ে দিয়ে মেনস্ট্রিম মিডিয়ায় কাজকর্মে যুক্ত হয়েছে। আমাদের ছোটো পত্রিকার একটা আঁকা হতো, পুরোদার চায়ের দোকান, সে পুরোদাও নেই, নেওয়ার এক আজও পাবে। সেখানে বাচ্চারা মাঝে মাঝে আসতো, সেখানে বাচ্চারা অনেক সময় লেখাপত্র পড়তো, দেখা হতো। বাচ্চারা মোটামুটি, আমি কি আর বলবো, মানে মোটামুটি সবাই বাচ্চাটাকে চেনে, সবাই জানে। বাচ্চারা কোনো চাকরি রাখতে পারতো না, মানে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন মিডিয়া হচ্ছে কাজ করেছে, কিন্তু চাকরি বাচ্চারা থাকতো না। আমরাও জানতাম বাচ্চারা চাকরি থাকবে। তা একটা উদাহরণ দিতে খুব, মানে অনেকে বলতে যায় না, মনে আছে লালগড় আন্দোলনের সময় বাচ্চুদাকে আমরা জেলা সভাধিপতি বলতাম, কারণ বাচ্চুদা যেগুলো চ্যানেল রোডে রাইটার কলকাতা এইগুলো করে, কেন এগুলো ক্ষমতায় থাকে পাওয়ার, আর বাচ্চুদা পূর্ণ জেলার খবরগুলো বলবো, জেলার মানুষের যে সমস্যা, রেশনের সমস্যা, মার্কেটে যাওয়ার সমস্যা, যে
যেগুলো কোনো গ্রামার নেই সেই নাচটাই বাচ্চুরা নিত। যে কারণে বাচ্চুরা সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে জেলায় যারা সাংবাদিকতা করতো তাদের সাথে যোগাযোগ থেকে গেছে। তা বাচ্চুরাকে আমরা একদিনের জেলা সভাধিপতি বলে রাখতাম, কেন বিভিন্ন সময় ফোন করতো, অমুক জেলায় ফোন করে কারোর সাথে একটা কথা বলছে। মানে মোটামুটি আমাদের মনে হচ্ছে অদ্ভুত একটা লোক, মানে বাংলার সমস্ত গ্রামের লোককেই চেনে। লালগড় আন্দোলন সে সময় মনে আছে ধর্মগড়ে একটা প্রচুর একটা বিতর্ক তৈরি হয়েছিল যে জামানাদা সিপিএমের বামফ্রন্টে যে কতটা বাজে আছে লালগড়ের মানুষ, যে তারা পিঁপড়ের ডিম খেয়ে থাকে। শহরের লোক তারা বলছে আহা সত্যি একটা সরকার এত বছর ধরে আছে, কি বললো মানুষ এখনো পিঁপড়ে ডিম খেয়ে থাকে। তা বাঞ্চুদের চ্যানেলে কাজ করতো বাঞ্চু দাসের সময়, সেই চ্যানেলটা যখন ছিল একটু টিভি করি, বেশ ভালোই টিভি। বাচ্চুরা মাঝে মধ্যে এই সপ্তাহ চলে গেলে চ্যানেলে কাজ না থাকলে বাচ্চুরা প্রেসক্লাবে চলে যায়। এবার এটা সবাই জানে বাচ্চুরা প্রেসক্লাবে যায়, বাচ্চুরা প্রেসক্লাবে গেলে প্রেসক্লাবে খাওয়া যায়, বাচ্চুরা আমার খেলে ভালোবাসে। তো সেই সময় ব্রেকিং নিউজ বাচ্চুদার চ্যানেলের কলিগাও জানে বাচ্চুরা প্রেসক্লাবে, তখন কিন্তু ওই অত লাইভ তো ছিল না, ফোনই হতো, মানে লাইভ দেখাচ্ছে। এবার চ্যানেল থেকে বাচ্চুটাকে ধরেছে যে পিঁপড়ের ডিম মমতা তখন বলেছে বামফ্রন্টের এই অবস্থা, যে লোকের পিঁপড়ে কিনতে আছে। বাচ্চুরা বিষয় কিছু যাবে না, বাচ্চুরা তখন পুরো পিঁপড়ে মুখে নিয়েছে। বাচ্চুরা বলছে কোন অশিক্ষিত সব বলে, ওটা হচ্ছে একটা ডেডিকেশন। যে বাচ্চুরা যা বলার বলেছে, পুষ্টিকর খাবার, অশিক্ষিত কৃষিকাজ করেছে, যথারীতি ফোনিং কাজ, পরের দিন বাচ্চুরা গেছে মাটি করলে কাজে আর আসতে হবে। এইভাবে একাধিক চাকরি আছে বাচ্চুরা। এবার এই পেছনের গল্পটাকে বাদ দিয়ে যেটা বাজারে চালিয়ে দেওয়া হতো ইচ্ছে করে, যে বাচ্চারা মদকে বিক্রি করেছে সেগুলো চাকরি চলে যায়। এই চাকরি তো মদ খাওয়ার জন্য যায়নি। মিডিয়া হাউসে বাচ্চুরা এরকম প্রচুর জার্নালিস্ট আমরা চিনি জানি, যারা মদ খেয়ে আরো বাজে বাজে কাজ, আরো নোংরা নোংরা কাজ, যার জন্য তাদের জেলে থাকা কথা, সেসব একের পর এক ঘটিয়েছে। তারাই রক্ষে দেয় যে লোকটা মাতাল ছিল, লোকটা গালাগালি দিয়ে দিল, সেখানে চাকরি হয়েছে। চাকরি তো যেগুলি জানি, চাকরি গেছে ক্ষমতার দিকে সত্যি কথাটা বলে দেওয়া। তা এইরকম একটা ব্যাপার। তারপর ভিডিও ভলেন্টিয়ার নামে একটা ভিডিও ম্যাগজিন এসেছে, দিলে খুব একটা অল্প টাকায় বা 2 টাকায় একটা চাকরি দিচ্ছিল, সেটাও আমরা জানতাম যাবে। তার কারণ হচ্ছে সেও হচ্ছে একটা বড় এনজিও, তারাও দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকা দিয়ে এইসব কাজ করে। বাচ্চারা কতদিন খেলবে, খুব মন্দির বাচ্চারা কাজ করছে, বিভিন্ন জেলায় যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদের কনফারেন্সে যাচ্ছে। সেই শেষে একই হলো বছরের মধ্যে দেখে জাতি সম্ভবত তার নাম তার সাথে ঝামেলা লাগলো, আমেরিকা থাকে, এই রাশিয়ান নয়, আবার আমেরিকা থাকে, তার সাথে ঝামেলা লাগলো, বাচ্চাটা চলে এলো স্টালিনের নাস্তা করে দিয়ে। আমরা তো জানাই কথা ছিল এই হওয়ার কথা। তা বাচ্চাটার সাথে আরেকজন ছিল মহুলা, সে অবশ্য টেলিগ্রাফে চাকরি, তাদের দুটোর সাথে কথা হতো যে আমরা একটা করি। 2018 সালে এইরকম কথা ভাবতে ভাবতে আমরা তখন ভাবি যে আরো কিছু নতুন ছেলেরাও ছিল, যে আমরা গ্রাউন্ড জিরো নামে একটা নতুন চালু করি, নিজেদের ব্যাপার নিজেরাই চালাবো, নিজেরাই করি, কারণ চাকরি তোমার আর ঢুকবে নাই বলে। চাকরিরা বললো ঠিক আছে চল করি। যে ওই আমাদের গ্রাউন্ড জিরো চাকরি শুধু 6 বছর বাচ্চাটা ছিল। 2-4টে কথা বলার বেশি কিছু বলবো না, যে এই ধরনের মেইনস্ট্রিম মিডিয়ায় কাজ করার পর একটা সাফল্য পাওয়ার পর আমি ইউসিএলের কথা বলছি, ডিআরমেন্টটা বলেছে লোকের মধ্যে একটা থাকে যে আমি ভিত্তি, আমি আমি কত বাজে আছি, আমি টাকা পাই না, আমি পয়সা পাই না, আমার এই অবস্থা, আমার মধ্যে এটা ছিল না। আমি বহু লোককে দেখেছি নিজেকে ভিত্তি হিসেবে প্রেজেন্ট করতে, সেটা বাচ্চাদের মধ্যে ছিল না। সসম্মানের সাথে লোকরা বেঁচে থাকতো, যত কিছু টাকা ছিল যা আছে তো বুঝতেও পারতো না, জানতেও পারতো না। তার মধ্যে বই লিখল, তার মধ্যেই আড্ডা মারতো, তার মধ্যেও মাঝে মধ্যে মধ্যে নিজেকে ভিক্টিম হিসেবে সোসাইটিকে প্রেস করা, যে আমি ভিক্টিম, আমার কত অভাব দেখো, আমার বন্ধুরা আজকে মিডিয়ায় 80,000 1 লাখ টাকা কামায়, যারা মমতার আশেপাশে বসে ট্রেনে বলে। এইরকম একটি বাক্য, একটি শব্দ বাচ্চাদের কাছে 6 বছরের ভিতরে আসছে আমরা শুনি। এইরকম লোক এখানেও আমি একটু ঢুকি, সেটাকে এই যে প্রেস ক্লাবে মাথা হয়, আমাদের
যে কার্ডটা ওটাও আছে, কিন্তু গ্রাউন্ড জিরোর নামেই ছিল। মানে গ্রাউন্ড জিরোকেও কিন্তু একটা জায়গায় রেকগনিশন দিয়েছে। সে মনে করতে হবে আমি এখন আগে করতাম আনন্দবাজার বা এইসব দেখে, এখন গ্রাউন্ড জিরো আমার এটাই কাজ। গ্রাউন্ড জিরো নামে কার্ড হয়েছে। তাতে লোকে তাকে হ্যাঁ করতে পারে এরা ফেস্টিভ্যালের লোকেরা, কিন্তু তার কাছে একটা অল্টারনেটিভ মিডিয়া আমাকে জোর করে বলেছিল আমার সাতটা বানিয়ে জানা হলে আমাদের তো কে সই করবে, বলে আমারটা তো আমি সই করতে পারি না, তুই সই করে দিবি। হ্যাঁ, তা আমার এই হয়েছিল কিন্তু সেই কাজ। আমি সে কাজটা হচ্ছিল, আমার কাছে এখন আছে সে কাজ। তা আমি যে এই আর এই যে ক্লাবে যে মদ খেত রাতের বেলা, সেটা তো আমাদের সঙ্গে মানে আমি বাচ্চা সব একসঙ্গে বসতাম। তো মধু মানে আমাদের একটা জায়গা ছিল নির্দিষ্ট, ওখানে আমরা বাইরের টাইম বসতাম না, তোদের তো বার কাউন্টারে। এইখানে কিন্তু বাথরুমে একদম কাছে থেকে দেখেছি। বলছি এটা একটা কথা, যে এই যে সাংবাদিকদের স্বভাব হচ্ছে লোকের পয়সায় মদ খাওয়া। অন্য পয়সায় বাথরুমে এটা করতো না। বাথরুম নিজের যদি পয়সা থাকতো, যতটুকু পয়সা থাকবে ততটুকুই খাবে। কেউ যদি হ্যাঁ খাওয়ায়, আমি খাওয়ালে সেটা আলাদা কথা, কিন্তু বাথরুম হয় খেত না। মানে এই যে আত্মসম্মানের কথাটা বললো, এটাও আমি একটা দিক বলছি। এইরকম লোক যে চলে গেল, যাওয়াটা খুব ভালো নয়। যেভাবে গেল আরো একটু ভালো চিকিৎসা পাওয়া উচিত ছিল, পেতে পারত। কিন্তু আবার যারা এই পথ পেতে না, তাদের তো ওই আধ্যাত্মিক থাকে, তাদের আবার এগুলো নিয়ে ভেবে লাভ নেই। এই আর কি আর বলবো, কারণ আমাদের ওই কামগুলো কাজ চালিয়ে নিয়ে যেতে হবে বাচ্চাদের জন্য, বাচ্চাটাকে মনে রেখে। আর দুটো কথা বলা, যে আমরা ঠিক করেছি বাড়িতে হোক, আমরা নিজের ঠিক করেছি যে বাচ্চাদের একটা কবিতার বই যেরকম আছে, আর একটা কবিতার বই আছে, আরো কিছু পুষ্প কবিতা না, সেইগুলোকে আমরা একটা কবিতার বই বার করবো। আর বাচ্চাদের যে অসংখ্য লেখা, মূলত যেগুলো সাধারণ মানুষকে নিয়ে, তাদের লড়াই, তাদের দাবি দাওয়া, এগুলো নিয়ে নানান লেখা, একটা বই বেরিয়েছিল, কিন্তু আরো প্রচুর লেখা আছে। গ্রাউন্ড জিরো পেয়েছিল এই অ্যাওয়ার্ড ফর রুরাল রিপোর্টিং, রুরাল রিপোর্টিং পেয়েছিল। এটা মাত্র পেয়েছে। হ্যাঁ, সিআরজিটা পেয়েছে। সিআরজিতে ওই গ্রাউন্ড জিরো যে লেখা নিয়ে একটা সংকলন বেরিয়েছিল, তার জন্য আবার সিআরজিতেও প্রতি বছর অ্যাওয়ার্ডটাও পেয়েছিল। নিয়ে আমরা একটা বই করার পরিকল্পনা করেছি। আপনাদের অনেকেই হয়তো এখানে বাচ্চাদেরকে চেনে, যদি বাচ্চাদের কোনো লেখা চোখে পড়ে, কোনো কবিতা বা লেখা কোনো কিছু ম্যাগাজিনে চোখে পড়ে, বা তাহলে সেটা একটু আমাদের নিরঞ্জন দা আমাকে কাউকে একটা যোগাযোগ করে যদি দেন, আমরা এই কাজটুকু করবো না। শেষের দিকে তো লোকটা লিখতোই, লেখার মধ্যে দিয়েই তার বেঁচে থাকা বা তার সঙ্গে এই অনিমেষ, আমি জানি যে বাথরুম না সিদ্ধার্থ খবরটা একটু অ্যানাউন্স করুন। হ্যাঁ, ওটা হ্যাঁ সেটা বলছি না। তার আগে তাহলে আমরা একটু আমাদের আরেক বন্ধুকে হারিয়েছি কালকে, সেটা বলে নিই। মানে পরপর সব সহজেখানে চলে যাচ্ছে নাকি। সিদ্ধার্থ আমাদের আমার তো ব্যক্তিগতভাবে বহুকালের বন্ধু, এবং পিডিআরের মানে অনেকের সম্বন্ধ সকাল থেকেই এলো, তাই তো?
না সপ্তাহে শহর ছিল, আমি বাড়ি গিয়েছি। বাড়ি গিয়েছি স্বপ্নাদেশ। মানে আজকেই তাকে বিদায় দিয়ে আসা হলো। সিদ্ধার্থ শুধুমাত্র আমাদের সংগঠনের কর্মী ছিল না, সিদ্ধার্থ অনেক বিষয়ে খুব উল্লেখযোগ্য কাজ করেছে। কাশ্মীর নিয়ে, প্যালেস্টাইন নিয়ে, এমনকি ওর যেটা প্রফেশন ছিল, ও পড়াতো হিস্ট্রি, গ্রিক হিস্ট্রি নিয়ে ওর বই আছে, এবং বাংলায় গ্রিক হিস্ট্রি নিয়ে বই খুব কম আছে। সিদ্ধার্থ কুণাল এবং সিদ্ধার্থ সিদ্ধার্থ সেই দিকেও নজর ছিল যে বাংলায় ইতিহাস চর্চা, একাডেমিক ইতিহাস চর্চা, ক্রাফট ওয়ার্কার্স সিদ্ধার্থর আছে এটা স্মরণ অনুষ্ঠান নয়, কিন্তু সিদ্ধার্থ সম্পর্কে কিছু বলবে আজকে না, হোক না, কিন্তু আমরা তো কালকেই হারালাম, আজকেই বিদায় ছিলাম। মানে আমার মনে হয় যে এটা তো আমরা জানতাম না, এইটা যখন আয়োজন হয়েছে জানতাম যে সিদ্ধার্থ চলে যাবে। সিদ্ধার্থ সম্পর্কে একটুখানি বলো না, কিন্তু অনেক দিন ধরে দাঁতের কারণে আজকে হচ্ছে অনুষ্ঠান। ছবি দেখে মনে হচ্ছে হয়তো ছিল, কিন্তু আমি মনে করতে পারছি না। তার কারণ হচ্ছে এপিডিআরের সাথে আমার যাকে বলে লাইফ কন্ট্যাক্ট, যেটা গত 90-এর দশকে ছিল। তারপরে আমার সাথে সেভাবে যোগাযোগ। সিদ্ধার্থর কথা এই কারণে বলছি, সিদ্ধার্থ ফুসফুসে ক্যান্সার হয়েছিল, যারা জানেন জানেন। আর সেই খবরও প্রায় 6-7 মাস আগে আমি সিদ্ধার্থর কাছ থেকে পেয়েছি। সুতরাং আমরা ধরেই নিয়েছিলাম যে খবরটা আসবে, আজ না হোক কাল। কাল গতকাল সকালে সুরাতেই আমাকে খবর দিল সিদ্ধার্থ চলে গেল আজ ভোরবেলা। তো আমাকে মালদাতে আমার সাথে সিদ্ধার্থ আলাপ হয়। আমি মালদাতে চাকরি সূত্রে বদলি হয়েছিলাম। তখন মালদাতে কোনো শাখা ছিল না, আর আমি 88 সালে বদলি হয়েছিলাম, তখন এপিডিআরে কাউন্সিল মেম্বার ছিল। মালদাতে প্রথম কয়েক মাস কাউকেই চিনি না, হঠাৎই একজনের সাথে পরিচিত, একজনের সাথে দেখা হয়। গৌতম চৌধুরীর নাম জানবেন আপনার, গৌতম চৌধুরীর ভাই। তাকে আমি বলি যে মালদাতে একটা এরকম এপিডিআরে শাখা করা যায়। সে আমাকে নিয়ে যায় ওখানকার একটি লোকাল পত্রিকার সম্পাদক, প্লাস মালদা কলেজের অর্থনীতির অধ্যাপক প্রভাস চৌধুরী। প্রভাসের মাধ্যমে মালদা কলেজেই তখন সিদ্ধার্থ পড়াতো। সিদ্ধার্থর সাথে আমার যোগাযোগ হয়। এইবার রতন দাসগুপ্ত চিহ্ন সম্প্রতি মারা গেছেন, চাঁচল কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন। গৌতম চৌধুরীর ভাই অনুমন্ত চৌধুরী ইত্যাদি আরও অনেকে মিলে আমরা মালদায় এপিডিআরটি চালু করতে পারি। তো আমি 2 বছর ছিলাম মালদাতে। তারপর আমার মালদারই একদম প্রত্যন্ত অঞ্চল বুধনিক চরল একটা জায়গা, এটা একটা আইল্যান্ড, একটা দ্বীপ, চারদিকে নদী। তো সেইখানে আমার ট্রান্সফার হয়ে যায়। ফলত আমার পক্ষে আর মালদা এপিডিআরের সময় দেওয়া বা কাজকর্ম করা সম্পাদক সম্ভব ছিল না। তো আমার পরবর্তী সম্পাদক হয় সিদ্ধার্থ গৌড়া। সিদ্ধার্থ চালিয়ে নিয়ে যায়। সিদ্ধার্থর নেতৃত্বে বলবো মালদাতে এপিডিআরের রাজ্য সম্মেলন হয়। তারপর সিদ্ধার্থ বিবেকানন্দ কলেজে ভর্তি হয়ে চলে আসে, তার নিজে রেখে চলে আসে। সে আসার পরে কলকাতায় যেহেতু এসছে, আমার সাথে মাঝে সাথে দেখা হচ্ছে। কাশ্মীর নিয়ে ওর একটা আলোচনা সভায় আমি গিয়েছিলাম, ওকে বক্তা হিসেবে রাখা হয়েছিল। ও বক্তব্য শুনতে গিয়েছিল। ওর বইও আছে, এটা বাংলা এবং ইংরেজি দুটোও আছে। যাই হোক, আজকে তো সিদ্ধার্থকে নিয়ে করবো আসি নিতে এসেছিলাম। আমি বিশেষ করে দেবাশিস সাহিত্য আমার যেন মনে হচ্ছে আমি দেখে একটু বড় বড় জিনিস আমি মনে করতে পারি। যাই হোক, সিদ্ধার্থ চলে যাওয়া একটা বিরাট করছি। সিদ্ধার্থ জীবনে সিগারেট খেয়েছে কোনো বিরাট না। তার কেন লালটান খেত? হ্যাঁ খেত। আমি তো তখন কিছু না। যাই হোক, আমরাও সে একই অপরাধী শিক্ষা দিয়ে
সেই জন্য হয়েছে বলে আমি জানি না, তাহলে তো ও আমার থেকে বয়সে একটু ছোটো ছিল। তো প্রফেশনাল হয়েছে সেমিনার এটাই আমি গতকাল আমার স্ত্রীকে বলছিলাম, আমার স্ত্রী এবং সিদ্ধার্থ দুটোই গৌতম বন্ধুর ছাত্র। আমি বলছিলাম যে এতদিন ধরে লেকচার ছিল, তার জন্য কি হয় না যে ভোকাল কর্ডের সমস্যা হয়, গলা বসে যায়, লাং ক্যান্সার হয় ভোকাল, সেও জানি না আমি কী করে হল আমার জানাটা। খবরটা খুবই জমিয়ে দেওয়া। আর এই তো যদি বলতে হয় না, কিছুদিন আগে দেবাশী ভট্টাচার্য, আরও এক ঘনিষ্ঠ বন্ধু সৌমিত্র ঘোষ, যারা এদিকে সেই সময়কার ছিল, বাবলা, অশোক ঘোষ, পরপর চলে যাচ্ছে না, মানে আমাদের তো সুপ্রিয় সেন না, সুদীপ্ত এইরকম পরপর খবরগুলো একের পর এক খুবই ছিল না। এগুলোই বলে আসছে। ধন্যবাদ। কুনালদার মূল যে লড়াই, আইনের লড়াই, তার যে সরাসরি সহযোগ করা, তারা কয়েকজন আমাদের মধ্যে আছেন আলিপুর আদালতে। আমরা তাদের কথা একটু কুনালদার এখানে দেবো। না না না, আমি পরে ইয়ে হয়ে গেছিল, ঠিক আছে ছিল। কে বলবে? আসলে আমরা কখনোই এসো না, এখানে দেখতে পাচ্ছ না। হ্যাঁ যাও। যাওয়াটা শুরু করি আর কি, এটা তো বিজ্ঞানী মামলা নিয়ে। তখন বিজ্ঞানী বর্ধমানে নিয়েছিল, এখানে ইয়ে হয়েছিল চন্দ্রকান্তের সাথে। হ্যাঁ চন্দ্রমণিকের সাথে তখন লড়াইটা আমরা করছিলাম। এই তখন কুনালদার সাথে নিরঞ্জনদা রেগুলার খবরে খবরে লিখতেন, এবং সত্যি কথা বলতে ওইরকম সময় থেকে এবং একেবারে 80, 87, 88 এবং একেবারে 90 পর্যন্ত আমরা আলিপুরের মানে প্রায় নিয়মিতই বিভিন্ন, বিশেষ করে মেয়েদের থেকে নানা রকমের নির্যাতনের ব্যাপারে যেতাম এবং সেখান থেকেই কুনালদার সাথে ভীষণভাবে একটা পরিচয়। আর কুনালদাকে আমার খুবই ভালো লাগতো এই জন্য যে এত সাবলীল একটা মানুষ, কখনোই মনে হতো না যে ওই আইনজীবীদের আমরা যেরকম দূর থেকে দেখি আর কি, খুব বিশেষ ব্যাপার একটা। কুনালদার ওই সমস্ত আমার তো মনে হতো না যে কুনালদার আইনজীবী, তার একটা বিশেষ জায়গা আছে। খুবই মানে সাদামাটা মানুষ ছিলেন এবং খুব সাবলীল মানুষ ছিলেন। আমার সেইটা অনেকদিন আমার সাথে যোগাযোগ নেই, আলিপুর কোর্টে সেভাবে যাওয়া আমাদের আর হয় না এখন। যাই হোক এখন মধুসূদনবাদের মামলার সময় আবার সেটা তখন তো কুনালদা অসুস্থ হয়ে গেছে, মানে আইনজীবী হিসেবে কাজ করা হলে তখন সেভাবে করতে গেলাম আমরা। ফলে একটা বেশ সময় ছিল ওনার সাথে, মানে 2000-এর পর থেকে আমার সাথে আমাদের যোগাযোগ সেভাবে একটা নেই। তো সেটাও একটা আমার মনে হয় কুনালদাকে কিন্তু আমি মামলা থেকে শুরু হয়েছে আলিপুর কোর্টে যাওয়া, কিন্তু তখন থেকে কুনালদার সাথে কোনো একটা আর্থিক যোগাযোগ। কুনালদার সব ব্যাপারটা নিরঞ্জনদাও ছিলেন বলে, নিরঞ্জনদাও হালদার উনি তখন আনন্দবাজারের সাংবাদিক ছিলেন, অত্যন্ত প্রতিষ্ঠিত একজন সাংবাদিক। নিরঞ্জনদাকে তখন তো নিরঞ্জনদাকে সবাই বলে, পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই একরকমভাবে তাকে দেখতে যাচ্ছে। এবং নিরঞ্জনদা আমাদের
সঙ্গে সবসময় থাকতে হবে। এবং আমি দেখেছি কুণালদাও তাই করছিল, আমাদের সঙ্গে থাকতে দূরে থাকতেন একটু, কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকতেন, কী হচ্ছে না হচ্ছে সেটা খোঁজখবর রাখতেন। উনি জজগুলি বেশি করতেন, কিন্তু জিনিসগুলোর ব্যাপারে উনি সবসময় খবরাখবর রাখা, নিজের সাথে যোগাযোগ রাখা, আমাদের সাথে করা। কিন্তু আমার মনে হয় নিরঞ্জন ভালো হতে হবে না, কুণালদা তারপরে নিশ্চয়ই এসে নিরঞ্জনকে বলতে বলতে দেখতে চাইছিল। আমি সত্যি বলছি কুণালদাকে আমি আজকে অনেকদিন নেই, কিন্তু আমি ওরা তো ফিল করি আর কি। একটা মানে দীর্ঘ দেখা না হওয়া, কিন্তু মা বাবার সাথেও অনেক সময় ছেলেমেয়ের অনেকদিন দেখা হয় না, ভাই বোনের সাথেও হয় না, কিন্তু তাই বলে যে আর্থিক যোগাযোগটা দুর্বন্ধ দেখা হয় না, একরকম যোগাযোগ থাকে। জীবনটার সাথে আমার এই যোগাযোগটা রয়েছে। দেবাজিৎ তো দূর থেকে শুনেছি, মানুষ সাথে আমরা অবশ্যই সম্মানও করে আমি জানি এরকম, কিন্তু খুব বেশি আর কি কখনো সামনে যেরকম গ্রাউন্ড জিরো নন্দিনী বা প্রমোদের সাথে যোগাযোগ খুব বড় বড় মানুষ তো। নন্দিনীর কথা কি? বাচ্চাদের সাথে আমার পরিচয় 95 সালে, তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। তো এইখানে যাদের ওই সময়টা মনে আছে, তারা এইরকমটা নয় যে আন্দোলনে তখন প্রচুর ছেলেমেয়েরা আসছে আর কি। মানে ধর এই ঘরেও যদি দেখি সংগীতা দি আর আমি ছাড়া খুব একটা কেউ নেই। তো কাজে সেই এবং বাচ্চারা তখন মোটামুটি রাজনৈতিক জীবন শেষ হয়ে বাচ্চারা সাংবাদিক ছোট পত্রিকা করে। তো যেটা আমার মনে আছে যে, এবং আমি তখন ওই কম বয়সের আমাদের যে থাকে না প্রচুর উন্মাদনা এক ধরনের, এবং রাজনীতি সম্পর্কে প্রচুর কিছু আমরা খুব মেকানিক্যালি যান্ত্রিকভাবে বুঝি, আমার তখন ওই পর্যায়ে চলছে। তো প্রচুর মানুষজন আমরা দেখেছি যে যারা ওই যখন নতুন ছেলে মেয়েদের দেখেন, তারা প্রচুর পরিমাণে তাদের রাজনীতি করতে নিরুৎসাহিত করে। তো অনেক সময় আমরাও করি আর কি। তো বাচ্চারা কিন্তু কোনোদিনই মানে যেটা আমার কাছে যে পরে যেতে জানি যে বাচ্চাদার যেভাবে হতাশা রাজনীতি নিয়ে না করতে পারা যন্ত্রণায় সবই ছিল, কিন্তু কোনোদিনই কিন্তু ওই বয়সের বাচ্চারা আমাদের কাউকে বা আমাকে কখনো নিরুৎসাহিত করছে এটা কোনোদিনই ঘটেনি। যেটা আমার কাছে আজকে ওই বয়সটাতে এসে মনে হয় যে খুব সহজ নয়। আমাদের বিভিন্ন ধরনের যে আন্দোলনের ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে যারা গেছেন, তাদের কাছে যে আমি পরবর্তী প্রজন্মের কাছে ওই নেতিবাচক জিনিসগুলো দিয়ে তাকে নিরুৎসাহিত করবো না, এটা খুব কঠিন। তো এমনিতে বাচ্চাদের মানে যেটা আমাদের অনেকের ক্ষেত্রে যে আমাদের তো খুব ওই প্রজন্মগত সম্পর্কগুলো বন্ধুত্বগুলো ওইরকম তো অত খুব ফর্মাল হয় না, সেখানে থাকতে আর কি অনেক কিছুই চলে। তো বাচ্চাদেরকে আমরা বলতাম যে বাচ্চাদের জন্ম রবীন্দ্রনাথেরও আগে, এবং জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ যখন ঘোড়ার গাড়ি করে দিয়ে যাচ্ছে, বাচ্চারা তখন হাফ করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। এবং বাচ্চাদের একটা বড় জ্ঞান ছিল সেই সময়কার 19 শতকের বাংলা, জমিদার তন্ত্র, রবীন্দ্রনাথ, এবং সেগুলো নিয়ে বাচ্চাদের প্রচুর পরিমাণে আহ্লাদ। এবং আমরা তাকে বলতাম, আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে তুমি তো ওই সময় কোনো একটা ঘটনা বলে সেই সময়টা তুমি হাফলান করে রাস্তার ধারে দাঁড়িয়েছি। কাজে আজকে যখন নিরঞ্জনরা বলছিল যে বাচ্চুর আজীবনের বন্ধু, আমার তখন এটা মনে পড়বে। আর এছাড়া মানে এমনিতে কি বলবো, মানে 95 থেকে প্রায় 30 বছর বিভিন্ন রকমের অনেক ধরনের স্মৃতি। বাচ্চাদের একটি বই, ছোট উপন্যাস, আপনারা হয়তো অনেকেই জানেন, মায়াবন্দরের রূপকথা, সেটা সেই সময় বাচ্চাদের লিখছে। সেটা যখন প্রথম বাচ্চাটা পড়ে, সেটা আমিও ছিলাম, তোমাদের ছিল ওই প্রেসিডেন্সিতে জনিদার। আর তখনকার প্রেসিডেন্সি আর আজকের প্রেসিডেন্সির মধ্যে একটা ব্যাপক ফারাক ছিল। অনেকেরই আপনাদের মনে থাকবে যে জনিদার, তিনি ছিলেন প্রেসিডেন্সির দারোয়ান, এবং বংশগতভাবে তিনি ওই পদের দাবিদার। হ্যাঁ, জমিদার। তো জমিদার বেঞ্চে বা তার ওই যে ওইখানে যে গাছ, সে নিচে বেদি, সেখানে বসে পড়া হচ্ছে, এবং তখন প্রেসিডেন্সিতে সারা রাত সারাদিনই খোলা থাকতো। তো সময়টা বোধ হয় অন্যরকম ছিল। বুড়োদার দোকান, বুড়োদাও আজকে নেই। তো এইগুলো আমি জানি না যে মানে আজকের ছেলে মেয়েদের কাছে, এবং এই ঘরটা দেখলে মানে আকাশ বাদ দিয়ে আজকে আর কেউ আসেও নি আর কি। তাহলে বোধ হয় সেই সময়টাকে
বলা এটাও খুব কঠিন, মানে যদিও 9 দশকে বদলাতেও শুরু করেছে। তো যেটা পরবর্তী সময়ে 6 বছর গ্রাউন্ড জিরোতে খুব গভীরভাবে কাজ করে দেখেছি যে আমাদের অনেকের মধ্যেই একটা প্রবণতা আছে যে আমরা লিখতে শুরু করলে প্রথমেই হচ্ছে নিজেদের মতামতটা বলি, যেটা বাচ্চারা সহ্য করতে পারে না, বিশেষ করে যারা নতুন ছেলেমেয়েরা আসছে তাদের কাছ থেকে। বলতো যে ওপিনিয়ন পিস লেখার আগে, ওটা অনেক পরে, তার আগে মাঠে ঘাটে সাংবাদিকতা করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। আমি ওই ঘরে বসে লিখে দিলাম, কারণ আমার মস্তিষ্কে যা হচ্ছে, কিছু আমি বই পড়েছি, কিছু আমি বই পড়িও নি। তো এইটা আমি কিন্তু, আমরা অনেকেই, কিন্তু আমি নিজে খুব গভীরভাবে শিখেছি যে ওই যে আমাদের সবার মাথাতেই এক ধরনের গ্রাম আছে, সবার মাথার ভেতরে প্রতিবাদ আছে, সেটা নয়। মানুষ কি বলছে সেই কথা, বা মানুষ যেখানে আছে সেটা অনেক সময় আমাদের মনের মতো নাই হতে পারে, কিন্তু সেই সত্যতাকে নিয়ে যেতে হবে। এবং বাচ্চাদের লেখাপত্র যদি একটা বড় জায়গাতে আপনারা করে দেখেন, দেখবেন যে বাচ্চারা অবশ্যই ওপিনিয়ন পিস লিখে হচ্ছে, এবং বাচ্চারা চলে যাওয়ার পরে অন্যতম শেষ যে লেখাটি লিখেছিলেন গ্রাউন্ড জিরোতে, সেটা এখন ফেসবুক শেয়ার করতেও দেয় না, কারণ সেটা সরাসরিভাবে নির্বাচন এবং মোদীকে নিয়ে লেখা। তো তাহলে বাচ্চারা ওপিনিয়ন পিস লিখেছে, বাচ্চারা আমাদের সবার মতোই, বাচ্চাদের মতামত ছিল অত্যন্ত তীক্ষ্ণ, কিন্তু এই যে মতামতে পৌঁছানোর আগে তোমাকে ফ্যাক্ট এবং সেটা পরিশ্রম করতে হবে। এবং যেটা আমি নিজে শিখেছি যে আমাদের মধ্যে তো একটা এই জায়গাটাও আছে যে আমাদের ছাত্র আন্দোলন একটা বড় জায়গাতে থেকে আছে এখনো ওই প্রেসিডেন্সি যাদবপুরের মধ্যে। তো বাচ্চাদের, যেটা আমি বাচ্চাদের সাথে দীর্ঘ সময় ওই বাচ্চাদের মতো আরও অনেকেই যারা একটি ধারার প্রতিনিধিত্ব করতেন, তারা কোথাও একটা কিন্তু আমাদের শিখিয়েছিলেন যে তুমি প্রেসিডেন্সি বা যাদবপুরে করতে পারবে, তা দিয়ে খুব কিছু যায় আসে না, কিন্তু তার বাইরে বেরোতে হবে, তার বাইরে একটি যে বড় জগৎ আছে। এবং বিশেষ করে জেলা নিয়ে যে বাচ্চাদের, মানে কলকাতায় যারা আমরা থাকি, আমরা অনেক সময় ভুলে যাই যে কলকাতার বাইরে একটি বড় বাংলা আছে আর কি। সেইটা বাচ্চাদের সাথে 6-7 বছর কাজ করার ফলে আমরা কেউ কোনোদিন বলতে পারিনি, কতটা পেরেছি, এবং সেটার জন্য বিভিন্ন সীমাবদ্ধতা থাকে, টাকা পয়সার সীমাবদ্ধতা, আমাদের অন্যান্য সীমাবদ্ধতা, কিন্তু এই যে বুঝতে পারা যে আমরা আসলে গড়ে উঠতে পারছি না, জেলার মানুষদের কাছে যেতে পারছি না, জেলার ছাত্রদের কাছে যেতে পারছি না, এই বোধটাও খুব গুরুত্বপূর্ণ। মানে আর কি বলবো, মানে এমনিতে আর কেউ বাচ্চাদাকে খারাপভাবে ভাবিনি, মানে আমরা কেউ প্রস্তুত ছিলাম না, অনেক অনেক কথা। নন্দিনী বাচ্চুর একটা লেখার কথা উল্লেখ করলো, মা অন্যরা রূপকথা, সৌমিত্র কি বইটা আছে, সৌমিত্র বইটা গভীরভাবে পড়েছে আমি জানি। সৌমিত্র সম্পর্কে এই বইটা আমি শুনেছি আগে অনেকের কাছে, অমিতাও বলেছিল বইটা কোথায় পাওয়া যাবে আমি বুঝতে পারছিলাম। অমিতার কাছে আছে, কিন্তু হয়তো পুরোনো বইয়ের মধ্যে একটু কোথায় আছে সেটাও খুঁজে পাচ্ছিল। তারপরে এই বই মেলাতে বাচ্চুদার কাছে শুনলাম যে তার এই মায়াবন্দরের রূপকথা বইটা আবার প্রকাশিত হয়েছে নতুন করে। তা বই মেলা থেকেই এই বইটা আমি কিনলাম এবং পড়েও ফেললাম। এবং পড়ে ফেলার যে উপলব্ধিটা, সেই উপলব্ধিটা হচ্ছে এই যে অনেকগুলো জায়গা থেকে তিনি দেখেছেন চারপাশে নানা ঘটনাগুলো ঘটছে, এবং তার যে ফর্মটা, সেই ফর্মটা হচ্ছে রূপকথার ফর্ম, এবং তার মধ্যে রয়েছে নানা ক্রাইসিস,
ব্যক্তির ক্রাইসিস, সমাজের ক্রাইসিস, সব কিছুই রয়েছে, কিন্তু সব মিলিয়ে একটা অদ্ভুত রূপকথার ফর্ম, এবং সেই ফর্মটা আগাগোড়াই এই বইয়ের মধ্যে রয়েছে। কয়েকটা জায়গা পড়লে আপনারা হয়তো কিছুটা ধরতে পারবেন তার যে বক্তব্য বা যেটা উনি বলতে চেয়েছেন। যেমন ধরুন শেষের দুটো পাতা, শেষের পাতার আগের পাতাটা, এখানে নানা চরিত্র রয়েছে যেরকম রূপকথায় থাকে আর কি। রাখাল রয়েছে, ঘরের মধ্যে বন্দি পাখি রয়েছে, আর কিছু পাখি ঘুরে ঘুরে বেড়াচ্ছে যারা চারণিক পাখি। তো এইখানে ক্রমে যাওয়ার দিন ঘনিয়ে বেরিয়ে পড়ার নামে তার মনে বেশ ফুর্তি এসেছে, তবে মনে একটা কিন্তু কিন্তু ভাবও রয়েছে। সে কি পারবে আবার? কতদিন হয়ে গেল পথকে তো ভুলেই বসে আছে, পারবে পায়ে পায়ে পথকে আবারও বন্ধু করে নিতে? শেষমেশ পথে বেরিয়ে পড়ল সে। অবাক হয়ে দেখলো পথ তেমনই আছে। তাকে দেখেই জিজ্ঞেস করে বসলো, বেড়াতে যাবে বুঝি? কি করে বুঝলি? মুখ দেখে মনে হচ্ছে। বেরিয়ে পড়ুন। চলো চলো, ঘরে বসে সব বিপদ মারাও তোমরা, যত অশান্তি। চার দেয়ালের মধ্যে ঢুকে পড়লেই দেখেছি তোমাদের যত কূট তর্ক, যত অহংকার, যত লোভ। পথের কথা শেষ করতে না দিয়ে হো হো হাসিতে পেটে পড়ে নগরা। কতদিন পর সে এমন করে হাসতে পারে। হাসতে হাসতে হঠাৎই চুপ করে গেল। পথ বলল, কি হলো আবার চুপ মারলে যে? ছোট্ট আলোকে ফেলে যেতে মন কেমন করছে তা। যাওয়ার আগে সে এসে বসলো দহের পাড়ে, খুব গোপনে। ছোট আলো যদি আবারও কেঁপে কেঁপে ওঠে, বলে বসে, যেও না যেও না, যাওয়া হবে না তার। গলার মান্দাসে সে আবারও ভাসালো তার স্বপ্ন কথা। আমি আরেকটা জায়গা থেকে একটু ছোট্ট করবো, এই যে জায়গাটায় যেখানে বলা হচ্ছে, ইদানিং একটা ভয় তাকে তাড়া করে দেয়। এক মুঠো আলো হারানোর ভয়। নাছর বান্দা ভয়টা ছুরি মেরে উঠতে থাকে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা। আর সুযোগ পেলে আঁচড়ে কামড়ে বুঝিয়ে দেয়, বুঝিয়ে দেয়, এই তো তুমি, এই যে রক্ত, এই তো কাঁদছ ঠিক, নোনা জল, এ তো বেশ বেঁচে আছে। গোপনে বোধ হয় ভয় পেতে সে ভালোই পারে। ওই এক মুঠো আশ্রয় হারানোর ভয়, নাকি হেরে যেত। সে তো সবাইকে বেশ বড় মুখ করে বলে বেড়াতো, এত ভয় পাস কেন হাঁটতে? খেলাটাই তো মজা। মন করলো কিনা সেটাই যে বড়। হাঁটতে ভয় পেলে খেলা হয়, সে তো যুদ্ধ। যুদ্ধে কেউ জেতে না। যে জয়ী সে হারে অহংকারের কাছে, যে বিজিত সে হারে প্রতিহিংসা। হাঁটতে সে, যারা হাঁটতে ভয় পায় না, জেতার দল তাদের ভয় করে। একটা রাগী লোক সব অদ্ভুত কথা শুনে একবার তাকে বলেছিল, পথে ঘাটে কাউকে বলিস না, লোকের ভিড় করে মারবে। লোকের ভয় সে কোনোদিন পায়। সে বলেছিল, আমি ভিড়ের কেউ নই, ভিড়ের লোকদের ভয় পাওয়ার প্রশ্নই নেই।
একটা মানুষ কত ভালো, ভালো মন্দে একরকম, হঠাৎই কারণে অকারণে গন্ডায় গন্ডায় তারা কেমন দলা পাকিয়ে একটা ভিড় হয়ে যায়। 100 লোকের একটা মুখ, একটা দেহ, অনেকগুলো হাত পা, একটাই মন, বদ্ধ জ্বলানো। এই ভিড়ের লোকগুলোর সাথে তার কোনোদিন বনে না। ভিড়টা যখন একা একা হয়ে যায়, লোকগুলো মানুষ হয়ে যায়, তখন আর তার কোনো অসুবিধা হয় না তাদের সঙ্গে হাসি ঠাট্টা গল্প গুজবে মাপ। তখন বোঝা যায় হেরে যাওয়ার ভয়ে তারা সবাই মাঝে মধ্যে দলা পাকিয়ে ভিড় হয়ে যায়। আর আমি শেষের যে পাতায় একটা শুধু লাইন করব, এই লাইন, দিগন্ত এনে বসিয়ে দেব দরজা জানলায়, আমরা তো সবাই, আর সবাই মিলে আমরা হয়ে যাব, কোনো সীমানা